নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জগদীপ ধনখড়ের চেয়ার চলে যেতেই কিন্তু একদম তাকে এক হাত নিলেন নাম না করে প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই, এবং তিনি বললেন যে চেয়ার তার গরিমা অর্থাৎ চেয়ারের গর্ব যদি মাথার উপর উঠে যায় কারোর, তাহলে কিন্তু তিনি পাপ কাজ করতে শুরু করেন। কাকে উদ্দেশ্য করে বলা এই কথা এই মুহূর্তে আর বুঝতে নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয়, তার কারণ ইতিমধ্যেই যে খবরটা উঠে গেছে যে একদম সরাসরি সুপ্রিম কোর্ট যখন এফআইআর করতে চাইনি, এফআইআর করার যে একটা আবেদন সুপ্রিম কোর্টে এসেছিল জাস্টিস ইয়াশবন্ত ভার্মার বিরুদ্ধে, সেই জাস্টিসের বিরুদ্ধে যখন এফআইআরটা করতে রাজি হয়নি কিংবা সেই প্রস্তাবটা গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট, তখন থেকেই কিন্তু একদম উপরাষ্ট্রপতি, তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি এটার বিরোধিতা করেছিলেন এবং তিনি কোথাও গিয়ে বলেছিলেন যে কেন একজন জাজের বাড়িতে এত পরিমাণ টাকা থাকবে, তার জন্য একটা এফআইআর কিন্তু করানো উচিত। এবং সেই জায়গা থেকেই একদম সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই তিনি কিন্তু বলেছিলেন যে এই মুহূর্তে এই সমস্ত বিষয় আমাদের কাছে আর নেই, একদম সরাসরি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে গিয়ে আবেদনটা করুন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে জগদীপ ধনখড়ের যেই চেয়ার সরে গিয়েছে একদম সরাসরি সেই চেয়ারকে টেনে, জগদীপ ধনখড়কে টেনে নাম না করে একদম প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই যে কথাটা বললেন তাতে কিন্তু স্পষ্ট এই মুহূর্তে যে মোদী সরকারকে কোথাও গিয়ে কিন্তু 1%ও রেয়াত করবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই। সমস্তটাই রাখবো আপনাদের সামনে, কি বললেন সম্পূর্ণ প্রতিবেদনে বলবো। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যে সংসদে আসতে চলেছে ইয়াশবন্ত ভার্মা, তার ইমপিচমেন্ট প্রস্তাব, তেমনই কিন্তু একটা খবর। এবং যে ইমপিচমেন্ট প্রস্তাব শাসক দলকে না জানিয়েই গ্রহণ করে ফেলেছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ভিডিও, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন। আসছে খবর, এই মুহূর্তে আপনারা জানেন যে জগদীপ ধনখড় যখন থেকেই তার পদ থেকে একদম ইস্তফা দিয়ে দিয়েছেন সোমবার রাত্রিবেলা অর্থাৎ 21শে জুলাই রাত 9:25-এ, তখন থেকে কিন্তু রীতিমতন বিভিন্ন ধরনের খবর সামনে উঠে আসছে যে কেন জগদীপ ধনখড়ের হঠাৎ করে এরকম ইস্তফা দিয়ে সরে যেতে হলো। এবং তারপর থেকে না জগদীপ ধনখড় কিছু বলছে, না মোদী সরকার এই নিয়ে কিছু বলছে, শুধুমাত্র একটা প্রধানমন্ত্রীর তরফ থেকে আমরা শুভেচ্ছা বার্তা তার পরবর্তী জীবনের জন্য তা পেয়েছি, তাও 48 ঘন্টা পরে। কিন্তু এই সামগ্রিক ঘটনাটা কেন ঘটলো এই সম্বন্ধে কেউ কিছু কথা বলছেন না। এবং সেই পরিপ্রেক্ষিতে একদম সরাসরি প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই তিনি কিন্তু তাকে মনে করিয়ে দিলেন যে চেয়ারের যে গর্ব, চেয়ারের যে গরিমা, সেটা কখনো মাথার উপর ওঠা উচিত নয়, তাহলে মানুষ পাপ কাজ করতে শুরু করেন। কি পাপ কাজের কথা বলছেন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই সেটা তিনি স্পষ্ট করে বলেননি, কিন্তু এই উপরাষ্ট্রপতি থাকাকালীন 143 জন যে বিভিন্ন ধরনের সাংসদ রয়েছে একদম বিরোধী দলের, 2022 সাল থেকে তিনি কিন্তু তাদেরকে নিলম্বিত করেছেন একদম রাজ্যসভা থেকে। এই কাজের কথা বলছেন কি বি.আর. গাওয়াই আমরা জানি না। তিনি বিভিন্ন সময় একদম সংসদের অভ্যন্তরে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করেছেন, এই কাজের কথা বলছেন বি.আর. গাওয়াই আমরা জানি না। কিন্তু প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই এবং এই যে একদম সংসদের যে সভাপতি ছিলেন জগদীপ ধনখড়, তাদের দুজনের মধ্যে কিন্তু একটা টাফ ফাইট, সেটা কিন্তু রীতিমতন বহুদিন আগে থেকেই চলছে। আপনাদের মনে থাকবে যে ইয়াশবন্ত ভার্মা তার যে কেসটা, সেই ক্ষেত্রে একদম সরাসরি সুপ্রিম কোর্টের কাছে কিন্তু একটা প্রস্তাব গিয়েছিল যে একদম ইয়াশবন্ত ভার্মার বিরুদ্ধে একটা এফআইআর করা হোক। একটা পুলিশ এফআইআর কেন রেজিস্টার্ড হবে না যখন একজন জাজের বাড়ি থেকে 14ই মার্চ এত কোটি কোটি টাকার নোট আমরা দেখলাম যে জ্বলন্ত অবস্থায় উদ্ধার করলো ফায়ার ব্রিগেড, এবং সেই ভিডিও সামনে আসলো, কিন্তু জাজ বলছেন আমি কিছু জানি না। এবং তারপর শুধু মাত্র কি করা হলো, জাজকে দিল্লি হাইকোর্টের জাস্টিসের জায়গায় এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হলো, এবং সেই নিয়ে সারা দেশ প্রশ্ন তুলেছিলেন। এবং এখনো পর্যন্ত ইয়াশবন্ত ভার্মা অ্যাজ ইট ইজ কাজ করে যাচ্ছেন এলাহাবাদ হাইকোর্টের জাস্টিস হিসেবে। তার বাড়িতে যদি এত পরিমাণ ক্যাশ থাকে, তাহলে কেন একটা এফআইআর রেজিস্টার্ড হবে না? এই যেরকম একটা প্রশ্ন কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ততদিনে কিন্তু একদম এই যে সামগ্রিক কেসটা, তার ভিত্তিতে একদম এনকোয়ারি হয়েছিল, ইন্টারনাল এনকোয়ারি, এবং সেই সমস্তটা কিন্তু একদম প্রধানমন্ত্রীর ডিওপিটি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছিলেন। এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনকে চিঠিও লিখেছিলেন যে এই ভদ্রলোকের বিরুদ্ধে ইন্টারনাল যে তদন্ত কমিটি তৈরি করেছিলাম আমরা, সেই প্রেক্ষিতে কিন্তু একটা আমরা দোষী সাব্যস্ত, ওনাকে কোথাও একটা দুর্নীতির সঙ্গে তিনি জড়িত, এইরকম একটা বিষয় কিন্তু উঠে এসেছে। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওনাকে আমরা রিজাইন করতে বলেছিলাম, কিন্তু উনি রিজাইন করেননি, তাই জন্য ওনার বিরুদ্ধে কিন্তু আপনারা ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারেন, এমন একটা চিঠি গেছিল একদম সঞ্জীব খান্নার তরফ থেকে প্রধানমন্ত্রী দপ্তরে এবং রাষ্ট্রপতির দপ্তরে। এবং সেই ইমপিচমেন্ট প্রস্তাবটা এই ভাদর অধিবেশনে আসবে সেটা আমরা জানতাম, কিন্তু প্রথম দিনই জগদীপ ধনখড় সেটাকে গ্রহণ করে ফেলেন বিরোধীদের তরফ থেকে। সেই খবরও কিন্তু একদম সরাসরি উঠে আসছে যে বিকেলবেলা 4:09 তখন জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গে তাকে সেই একদম সরাসরি প্রস্তাবটা দেয় যে ইয়াশবন্ত ভার্মা
আমাকে ইমপিচ করা হোক, সেই প্রস্তাবটা তিনি গ্রহণও করে ফেলেন কাউকে জিজ্ঞেস না করে। একদম সভাপতি হিসেবে রাজ্যসভায় সেই প্রস্তাবটা গৃহীত হয়ে যায় বিরোধীদের তরফ থেকে। এবার এই মুহূর্তে এই যে ইমপিচমেন্ট হওয়ার আগে একদম ইয়াশবন্ত ভার্মার বিরুদ্ধে একটাও কেন এফআইআর হলো না, সেই কথাটা কিন্তু একদম সরাসরি আমরা দেখতে পেয়েছিলাম যে জগদীপ ধনখড় তিনি একই কথাটা বলেছিলেন মাত্র কয়েকদিন আগে, তার যে রিজাইন করা তার কয়েকদিন আগে 7 তারিখ দাঁড়িয়ে তিনি এই একই কথা বলেছিলেন যে কেন একজন জাস্টিসের বাড়িতে এত পরিমাণ টাকা থাকবে, এত পরিমাণ ক্যাশ উদ্ধার হবে, সেই টাকা সোর্স কি কেন আমরা জানতে পারবো না দেশবাসী হিসেবে, সেই হিসেবে তার নামে একটা এফআইআর করা উচিত। এবং সেই জায়গা থেকেই কোথাও গিয়ে এই যে একটা রীতিমতন সুপ্রিম কোর্টকে ঠোকা দেওয়া, যেহেতু সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে এফআইআর করতে সেই প্রস্তাবটা গ্রহণ করেনি, কারণ একজন দেশের জাস্টিস, তিনি একটা হাইকোর্টের জাস্টিস, তার বিরুদ্ধে এফআইআর করা সেটা কিন্তু কখনোই দেশের যে সংবিধান, দেশের যে একদম গণতন্ত্র তার জন্য সঠিক নয়। এবং এই মুহূর্তে যে কোনো ক্ষেত্রে একজন যখন জাস্টিস অন ডিউটি থাকেন, অর্থাৎ তিনি একদম অফিসিয়ালি একজন জাস্টিস হিসেবে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কাজ করছে, তার বিরুদ্ধে এফআইআর করার প্রভিশন কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ বা যে কোনো প্রেক্ষিতে যে কোনো ব্যক্তিকে কিন্তু নিতে হয় সুপ্রিম কোর্টের কাছ থেকে, এবং সেইটা সুপ্রিম কোর্ট দেয়নি এই ইয়াশবন্ত ভার্মার ক্ষেত্রেও। তারা একটা ইন্টারনাল এনকোয়ারি তদন্ত কমিটি তৈরি করেছিল। এছাড়া আপনারা যদি দেখেন যে একদম সুপ্রিম কোর্ট এবং তার সঙ্গে জগদীপ ধনখড় তাদের কিন্তু আরো একটা বিষয় একদম সরাসরি একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, সেটা কিন্তু একদম আমরা দেখতে পেয়েছিলাম যে আর্টিকেল 142টাকে ব্যবহার করে সুপ্রিম কোর্ট একদম গণতন্ত্রের ওপর একদম আঘাত এনেছে এবং মিসাইল অ্যাটাক করেছে, তেমন কথা বলেছিলেন জগদীপ ধনখড়, আপনাদের মনে থাকবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি জগদীপ ধনখড় প্রথম প্রশ্নটা তুলেছিলেন যে কার ক্ষমতা বেশি, সেটা কি সংসদের ক্ষমতা বেশি নাকি সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি। এবং তিনি জগদীপ ধনখড় তিনি একদম রাজ্যসভার সভাপতি তৎকালীন ছিলেন এবং তিনি সরাসরি বলে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট যেন মনে না করে তাদের ক্ষমতা বেশি, সংসদই দেশে সুপ্রিম। এবং সেই কথার পরিপ্রেক্ষিতেও বি আর গাওয়াই প্রধান বিচারপতি তিনি কিন্তু সরাসরি একদম খোলা ব্যাটে ব্যাটিং করেছিলেন। সেবারও একদম নাম না করে তিনি বলেছিলেন যে কেউ কেউ বলছে সংসদই নাকি সুপ্রিম দেশে, কিন্তু আমি মনে করি দেশের সংবিধান সুপ্রিম, আর কেউ সুপ্রিম নয়, এবং তার আন্ডারে আমরা সবাই কাজ করি। সুতরাং বুঝতেই পারছেন যে জগদীপ ধনখড় আগেই কিন্তু একদম প্রধান বিচারপতি বি আর গাওয়াই এর টার্গেটে ছিলেন এবং বিভিন্ন সময় তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে এর আগেও, এবং বিভিন্ন প্রেক্ষিতে সেগুলো তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে এখন তার চেয়ারও নেই এবং সরাসরি একদম প্রধান বিচারপতি বি আর গাওয়াই যে কথাটা বলেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে, যে একদম তিনি বলছেন যে সব সময় কুর্সি অর্থাৎ একদম চেয়ার, মানুষের যে চেয়ার, মানুষের যে পদমর্যাদা সেটা কিন্তু থাকে না, এবং সেই জন্য সেই যে চেয়ারের যে গরিমা সেটা কখনো মাথার উপরে তুলতে নেই। তার কারণ মাথার উপরে সেই চেয়ারের গরিমা যদি উঠে যায়, তার পদমর্যাদার গরিমা যদি উঠে যায়, তাহলে কিন্তু মানুষ পাপ কাজ করতে শুরু করে। এই ইঙ্গিত কাকে উদ্দেশ্য করে আপনারা বিচার করুন, সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে। অন্যদিকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি এই মুহূর্তে যে দ্রৌপদী মুর্মু, তাকেও কিন্তু রীতিমতন উত্তর দেওয়ার জন্য, তার 14টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি বি আর গাওয়াই। একদম সামার ভ্যাকেশন সুপ্রিম কোর্টে খোলার পর 13 তারিখ সামার ভ্যাকেশন করেছে এবং তার ঠিক পরেই যে কাজটা করেছেন, তিনি 5 সদস্যের একটি কমিটি তৈরি করেছেন এবং সেই বেঞ্চ কিন্তু সরাসরি উত্তর দেবে একদম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে 14টা একদম পয়েন্ট ছিল, 14টা প্রশ্ন সূচি দিয়ে তিনি তার প্রশ্ন করেছিলেন যে কিভাবে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিল। একদম আপনাদের মনে থাকবে তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের যে কেসটা, সেখানে একদম সরাসরি আইনসভায় পাশ হয়ে আসা যে কোনো বিলের ক্ষেত্রে 3 মাস সময়সীমা বেঁধে দিয়েছিলেন আর মাধবন। সুতরাং সেই জায়গা থেকে একদম কিভাবে এই 3 মাস সময় বেঁধে দেওয়া হলো এবং সেই প্রেক্ষিতে কিন্তু একদম রাষ্ট্রপতি সরাসরি চিঠি পাঠিয়েছিলেন এবং সেই চিঠির উত্তর আমরা কিন্তু পাচ্ছিলাম না, এবং সেই জায়গা থেকে ভেবেছিলাম সুপ্রিম কোর্ট কি তাহলে পিছিয়ে গেল, কেন উত্তর দিল না সুপ্রিম কোর্ট। কিন্তু একদম 22শে জুলাই আমরা যে খবরটা আপনাদেরকে ইতিমধ্যে দিয়েছি যে সুপ্রিম কোর্ট একদম প্রধান বিচারপতি বি আর গাওয়াই এর নেতৃত্বে তিনিও সেই কমিটিতে রয়েছেন এবং 5 জন সদস্যের কিন্তু একজন জাস্টিস, যারা পরবর্তীতে জাস্টিস সূর্যকান্ত আছেন, অন্যান্য অনেকেই আছেন, 5 জনের একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটি কিন্তু একদম উত্তর দেবে। সুতরাং উপরাষ্ট্রপতি হোক বা রাষ্ট্রপতি হোক কিংবা দেশের যে কোনো মন্ত্রী বা সাংসদ হন না কেন, সুপ্রিম কোর্টের থেকে বড় কেউ নয়, সেটা কিন্তু বারংবার একদম প্রমাণ করে দিচ্ছে দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই। এবং একদম চেয়ার যেতে না যেতেই কিন্তু চেয়ার টেনে, পদমর্যাদা টেনে জগদীপ ধনখড়কে হয়তো নাম না করেই কোথাও গিয়ে একদম আক্রমণ করলেন প্রধান বিচারপতি বি আর গাওয়াই। সামগ্রিক প্রতিবেদন শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। আমাদের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই জয়েন করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।